হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। থিসিস অর প্রজেক্ট সিইসি ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের কাছে খুব একটা কমন কোশ্চেন যে আমরা থিসিস করব না প্রজেক্ট করব। তো থিসিস প্রজেক্ট নিয়ে এর আগে আমরা একটা ভিডিওতে শুধুমাত্র থিসিস করলে কি হবে, কিভাবে করতে হবে সেটা নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলতে যাচ্ছি কিভাবে আমরা একটা ভালো প্রজেক্ট করতে পারি বা প্রজেক্ট কেন করব বা কিভাবে করব সেটা নিয়ে। তো ভার্সিটির থার্ড ইয়ার শেষ হতে না হতেই স্টুডেন্টদের একটা হতাশা দেখা দেয় যে ফাইনাল ইয়ারের প্রজেক্ট করবে, থিসিস করবে, নাকি ইন্টার্ন করবে, নাকি এর পাশাপাশি জব করবে, এরকম একটা কথা নিয়ে। আবার অনেকে জানেনও না কেন তারা সিএসসি পড়েছেন, সিএসসি পড়ে আসলে কি করবেন না করবেন। এর ভেতরে অনেকেরই নিজেদের প্যাশান আছে, ভালো লাগা আছে, স্কিল ডেভেলপ করেন তারা। তো এইগুলো ডেভেলপ করে আপনারা যখন পাশ করার ঠিক দ্বার মুখে একদম শেষ পর্যায়ে তখন আপনাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে বিএসসি ফাইনাল ইয়ারের যে সাবমিশন, সেটা কেউ থিসিস করেন, কেউ প্রজেক্ট করেন। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্রজেক্ট, এবং প্রজেক্ট করলে কি উপকার হবে, কি অপকার হবে, কোনো বেনিফিট পাবো কি না, বা আমরা প্রজেক্টের পরে যদি কেউ মাস্টার্স করতে চান তাদের প্রজেক্টের লাভ আছে কি না, বা কেউ যদি হায়ার স্টাডিজে যান সেখানে প্রজেক্টের কোনো লাভ আছে কি না, এরকম একটা কিছু আমরা জানার চেষ্টা করব আর কি। তো প্রজেক্ট কি যদি আমি বলতে চাই যে প্রজেক্ট আসলে কি, সহজভাবে যদি বলি প্রজেক্ট কি, সেটা হচ্ছে মূলত ধরে নেন আপনি একটা সফটওয়্যার তৈরি করবেন এবং সেটা আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিছু স্ট্যান্ডার্ড নিয়ম পালন করে, যেটা আপনারা কোর্স হিসেবে পড়ে আসছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এর পাশাপাশি আপনাকে কি করতে হয়, একটা প্রজেক্ট বুক লিখতে হয় যেখানে আপনার টোটাল প্রজেক্টের যে কাজ সেগুলো স্টেপ বাই স্টেপ থাকবে, এবং তার পাশাপাশি আপনাকে একটা প্রেজেন্টেশন বা ভাইবা দিতে হবে। এটা হচ্ছে প্রজেক্ট বা ফাইনাল ইয়ারের যে কাজ সেটার পর্যায়ক্রমের বেসিস। তো আমি যদি একটু ভালো করে বলি প্রজেক্টের আসলে ভালো দিকগুলো কী কী। একটা প্রজেক্ট যদি কেউ করে তাহলে সেখানে সে কী জানতে পারে, একটা প্রজেক্ট যদি সে ইমপ্লিমেন্ট করে, একটা প্রজেক্টের মানে একদম মেইন যেটা সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। তো একটা প্রজেক্ট যখন ইমপ্লিমেন্ট করে এবং যদি কোনো স্টুডেন্ট আসলে রাত দিন খেটে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে তার ওই প্রজেক্ট সম্পর্কে, যদি সেটা জাভা হয় বা সি শার্প হয় বা পিএইচপি হয়, যেটাই হোক, যে ল্যাঙ্গুয়েজই হোক, সেই ল্যাঙ্গুয়েজের উপরে একটা ফার্স্ট নলেজ আশা করা যায় যে সে অর্জন করবে তার এই ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে। এখন তার নলেজটা আসলে ডিপেন্ড করে যে সে যে ইমপ্লিমেন্টেশনটা করেছে সেই ইমপ্লিমেন্টেশনটা সে কত ভালো করে করেছে বা কতভাবে সে করতে পেরেছে এটা। ওকে, তো এটা হচ্ছে প্রজেক্টের পজিটিভ দিক। যদি আমরা বলি যে একজন যদি ইমপ্লিমেন্ট খুব ভালো করে লেটেস্ট টেকনোলজি, কোনো নতুনত্ব আনে, তখন তার ইমপ্লিমেন্টেশনের প্রয়োজনেই তাকে এই ল্যাঙ্গুয়েজগুলো বা এই ল্যাঙ্গুয়েজের ইউজটা অনেক ভালো করে শিখতে হয়। সেদিক থেকে তার ইমপ্লিমেন্টেশনটা ভালো হলে ধরে নেওয়া হয় সে এই কাজটাতে দক্ষ, এবং সে যদি একটা ভালো প্রজেক্ট তৈরি করতে পারে তো সেই প্রজেক্ট দিয়ে সে ভালো একটা জবের অফারও নিয়ে নিতে পারে। এটা হচ্ছে ভালো দিক। আর যদি তার দুর্বল দিক বলি, সেটা হচ্ছে একটা প্রজেক্টে সাধারণত আমি বলছি সাধারণত, এটা সব কিছুর জন্য না, সাধারণত কোনো পাবলিকেশন থাকে না, যেটা থিসিসের ক্ষেত্রে থাকে। তাই অ্যাকাডেমিক ওয়ার্ল্ডে প্রজেক্টের আসলে ভ্যালু একটু কম। অ্যাকাডেমিক ওয়ার্ল্ডের কথা বলছি আমি, কিন্তু কাজের ওয়ার্ল্ডে যাইনি। আপনার যদি প্রফেশনাল লাইফে যান, সফটওয়্যার ফার্মের চাকরির কথা চিন্তা করেন, সেক্ষেত্রে প্রজেক্টের ভ্যালু বেশি, থিসিসের ভ্যালু কিছুটা কম। কিন্তু যদি একাডেমিক লাইনে কেউ যেতে চায় তার ক্ষেত্রে কিন্তু প্রজেক্টের ভ্যালুটা কম। এটা হচ্ছে মানে খুবই বেসিক একটা কথা। আর তার পাশাপাশি আমরা এখন যদি কথা বলতে চাচ্ছি যে আসলে তাহলে প্রজেক্ট কিভাবে হয়, আমরা যদি সিএসির কথা চিন্তা করি, সিএসির স্টুডেন্টদের প্রজেক্ট কি ধরনের হবে। একটা সিএসির স্টুডেন্ট নর্মালি সে যে কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারে। সফটওয়্যার দিয়ে সেটা হতে পারে ডেস্কটপের জন্য, হতে পারে সেটা হতে পারে ওয়েবের জন্যে, সেটা হতে পারে অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপ হতে পারে, এগুলো হতে পারে সফটওয়্যার। এরপরে আসে আমি হার্ডওয়্যারের ক্ষেত্রে কিছু প্রজেক্ট আমি পাবো। এরপরে আমি যদি আরও একটু ভাগ করতে চাই, নর্মালি এই দুইটাই, যদি এইটা থেকে আরেকটা ভাগ করতে চাই সেটা হচ্ছে নেটওয়ার্ক বেস এনি প্রজেক্ট।
আমি এটা মানে এই নেটওয়ার্কটাও সফটওয়্যারের ভেতরেও হয়, হার্ডওয়্যারের ভেতরেও হতে পারে, কিন্তু আমি এটাকে একটু আলাদাই রাখলাম যে নেটওয়ার্ক বেস কিছু প্রজেক্ট আছে যেগুলো সবাই করতে পারে আর কি। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রজেক্টের মানে ধারণা। আমরা যে পার্টগুলোতে প্রজেক্ট করে থাকি, একটা হচ্ছে সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক। এই তিনটা এরিয়াতে আমরা প্রজেক্টের কাজ করতে পারি। আমি তিনটা এরিয়া নিয়ে আলাদা কোনো কথা বলবো না, আমি তিনটা এরিয়ার জন্যে একটা সিম্পল স্ট্রাকচার আপনাদের সাথে আলোচনা করব, যে স্ট্রাকচারে আপনারা আপনাদের টোটাল কাজটা কমপ্লিট করতে পারবেন খুব ভালোভাবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হয় আর কি, যে কোনো প্রজেক্ট শুরু করার আগে আপনাকে প্রবলেম খুঁজে বের করতে হবে, যে আসলে আমি কোন প্রবলেম নিয়ে কাজ করব। এটা হচ্ছে সবথেকে ভালো ওয়ে। আপনি কোনো একটা প্রজেক্ট তৈরি করবেন, সেটা কোন প্রবলেমটাকে সলভ করার জন্য করবেন। আগে আপনার ফার্স্ট কাজ হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। প্রবলেম আইডেন্টিফিকেশান, প্রথমে আপনি প্রবলেমটা খুঁজে বের করবেন যে এই প্রবলেমটা নিয়ে আমি কাজ করব। এরপরে কি করতে হবে, এরপরে ধরেন আপনি আপনার প্রবলেম আইডেন্টিফাই হয়ে গেছে, এখান থেকে আপনি দুইটা পার্ট বের করবেন বা দুইটা, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। আমার কাজ হচ্ছে দুইটা। আমার প্রথম কাজ হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই, এরপরে হচ্ছে আমি ডিজাইন করব, তারপরে ডেভেলপ করব। তো ডিজাইনের ভেতরে কি করবে, ডিজাইনটা যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, একটা বাড়ি বানানোর আগে যেমন নকশা করা হয়, তেমনি আপনার প্রজেক্ট শুরু করার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন আপনার কি কি ফিচার থাকবে, মার্কেটে যদি এমন কোনো সফটওয়্যার বা আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজ রিলেটেড বা ওই কাজের মতো কোনো কিছু যদি মার্কেটে থাকে, সেটার সাথে আপনার তার কম্পেয়ার করলে কি কি জিনিস বেশি কম হবে, বেসিক্যালি কি চেঞ্জ থাকবে বা নতুনত্ব আপনি কি আনতে যাচ্ছেন, সেগুলো ডিজাইন করা। এরপরে আপনার যদি ডিজাইন হয়ে যায়, এই ডিজাইনটা যখন কমপ্লিট হবে তখন আপনি যাবেন ডেভেলপমেন্টে। ডেভেলপমেন্টে কী হবে, যেহেতু আপনার অ্যানালাইসিস, প্ল্যানিং, ডিজাইনের কাজ শেষ, তো আপনি সরাসরি এখন প্রজেক্ট তৈরি করতে পারবেন। এবং ডিজাইনের ভেতরে আপনার যদি আমরা ভাগ করি, ডেভেলপমেন্টের ভেতরে যদি আমরা ভাগ করি, এখানে দুইটা কাজ আছে, একটা হচ্ছে কোডিং আর একটা হচ্ছে টেস্টিং। কোডিং পার্টটা হচ্ছে আপনি আপনার প্রজেক্টটা তৈরি করার জন্যে, এবং টেস্টিং এটা হচ্ছে আপনার কাজটা যে সঠিকভাবে হচ্ছে সেটা আপনি কিছু স্যাম্পল ডাটা দিয়ে টেস্ট করবেন বা কোনো ইউজারকে দিয়ে ইউজ করে করে টেস্ট করাতে পারবেন। এটা হচ্ছে আমাদের মানে মোটামুটি আমরা যদি ধরি শুরু থেকে, যে আমরা প্রথমে প্রবলেম আইডেন্টিফাই করলাম, এরপরে সেই প্রবলেমটার একটা ডিজাইন তৈরি করলাম, এরপরে একটা ডেভেলপমেন্ট সাইকেলে গিয়ে আমরা কোডিং করব এবং তারপরে টেস্টিং করব। এটা হচ্ছে আমাদের একটা বেসিক পার্ট আর কি। তো বেসিক পার্টের ভেতরে এখন যদি আমরা একটু আপনাদের চ্যাপ্টার ওয়াইজ যদি বলা শুরু করি, যে আমাদের যে চ্যাপ্টারগুলো আমরা বইয়ে লিখি, আমি লেখাটাও এখানে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বা বলতে চাচ্ছি যে আমরা কিভাবে আসলে কাজগুলো করব বা কিভাবে কি করতে হয়, সেই কাজগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো সেটা একটা ব্যাপার। তো আগেই আমরা যেটা করতে চাই, যে আপনারা এই যে কোডিং, ডেভেলপমেন্ট বা ডিজাইন, এই ডিজাইনের ফেজের ভেতরে কি কি থাকবে বা আপনারা কি কি অ্যানালাইসিস করতে পারেন। আপনারা একটা প্রজেক্ট করতে গেলে অবশ্যই আপনাদেরকে কিছু জিনিস আইডেন্টিফাই করতে হবে। যেমন যখন ডিজাইন করবেন তখন অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা আপনাদের অবশ্যই করতে হবে, কারণ আপনারা যে সিস্টেমটা তৈরি করতে যাচ্ছেন সেই সিস্টেম তৈরি করতে গেলে কি লাগবে কি না লাগবে, কিভাবে তৈরি হবে, তার জন্য আপনাদের এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা খুবই জরুরি। তো এইভাবে যদি আপনারা সামনে আগাতে থাকেন তাহলে অবশ্যই আপনাদের আমাদের যে প্রজেক্টটা আছে সেটা আপনারা কমপ্লিট করতে পারবেন আর কি। তো এখন আমরা বলি যে আমাদের কোডিং ডেভেলপমেন্টের কথা তো আমি বললাম। ডেভেলপমেন্ট আপনারা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে হবে সেটা দিয়ে আপনারা ডেভেলপ করবেন, এবং ডেভেলপমেন্টের ভেতরে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস থাকবে। এই কোডিংয়ের ভেতরে যদি আমরা ধরি, কোডিংয়ের ভেতরে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস থাকবে, সেখানে সিস্টেম স্পেসিফিকেশান থাকবে, এগুলো থাকবে। আর যদি আমরা টেস্টিংয়ের ভেতরে ধরি, যে আমরা ডেভেলপমেন্ট পার্টের যে টেস্টিং বা ইমপ্লিমেন্টেশন, সেখানে গিয়ে কি করব। টেস্টিংয়ের ভেতরে আমরা কি করতে পারি, নর্মালি সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল, আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে আসছেন, সেখান থেকে আপনারা
যে কোনো একটা টেস্টিং ট্রাই করে দেখতে পারেন, যেমন আলফা টেস্টিং আছে, বেটা টেস্টিং আছে, এই দুইটা আপনারা করতে পারেন। এখানে আলফা অথবা হচ্ছে বেটা টেস্টিং করতে পারেন, এবং এটার যে একটা আউটপুট আপনারা টেস্ট করেছেন, কতজন মিলে টেস্ট করেছেন, যে আউটপুট আসতেছে সেটা আপনারা রিপোর্টে ইনক্লুড করতে পারেন আর কি। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা কথা। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো যে আমরা একটা প্রজেক্টের রিপোর্ট কিভাবে লিখব, বা প্রজেক্টে আমাদের কি কি থাকবে। একটা প্রজেক্ট যদি আমি শুরু করি, একটা প্রজেক্টের ফার্স্ট যদি চ্যাপ্টার ওয়াইজ আমি শুরু করি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। আমি একটা ইন্ট্রোডাকশান দিয়ে আমার শুরু করলাম। তো ইন্ট্রোডাকশানের ভেতরে যে পয়েন্টগুলো থাকবে, আমি পয়েন্ট ওয়াইজ পয়েন্টগুলো আগে লিখি। প্রথম পয়েন্ট থাকবে হচ্ছে মোটিভেশন, মেইন যে পয়েন্টগুলো আছে আমি সেগুলো নিয়ে কথা বলছি। অবজেক্টিভস, তারপরে হচ্ছে রিজন টু চুজ, এরপরে এই চ্যাপ্টারের একটা সামারি, এটা থাকবে। তো ইন্ট্রোডাকশানের ভেতরে আমি কি বললাম, ইন্ট্রোডাকশানের ভেতরে প্রথমেই থাকবে মোটিভেশন, এরপরে অবজেক্টিভ, তারপরে আমরা কেন চুজ করলাম, তারপরে হচ্ছে একটা সামারি থাকবে। তো মোটিভেশন কেন, আপনারা এই যে প্রজেক্টটা সিলেক্ট করলেন সেটা কেন সিলেক্ট করলেন, কেন আপনি এই প্রজেক্ট আইডিয়াটি সিলেক্ট করলেন, শর্টলি সেটা লিখতে হবে, এবং আপনার প্রজেক্টের বর্তমান কোন সমস্যা সমাধানে ভূমিকা রাখবে সেটা বলতে হবে। এটা হচ্ছে মোটিভেশন। অবজেক্টিভে কি লিখতে পারেন, প্রজেক্টের উদ্দেশ্যগুলো পয়েন্ট আকারে লিখতে পারেন, আপনি কি কি করবেন। যেমন একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য হতে পারে টু ম্যানেজ একটা ইনভেন্টরি ম্যানেজ করা, তারপরে ফুড অর্ডার ম্যানেজ করা, তাদের অনলাইন পেমেন্ট থাকলে অনলাইন পেমেন্টের ব্যবস্থা করা, এইগুলা। এরপরে আমরা আসি রিজন টু চুজ। রিজন টু চুজে কী কী থাকতে পারে, আপনি বলতে পারেন যে মার্কেটের ডিমান্ড চিন্তা করে, বা মার্কেটে এখন কোন কাজটা ভালো চলছে, কোন কাজের ডিমান্ড আছে, সেটার উপর বেস করে আপনি এই প্রজেক্টগুলো চুজ করেছেন, এবং সেটার কিছুটা ব্যাখ্যা এটা থাকবে। এর পাশাপাশি আপনি যেটা দিতে পারেন আর কি, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং মেথোডোলজি কোনটা চুজ করেছেন, এটা একটা দিতে পারেন। কোন লাইফ সাইকেল আপনি ইউজ করতেছেন সেটা আপনি এখানে উল্লেখ করে রাখতে পারেন আর কি। এরপরে এই যে 3টা পয়েন্ট বা 4টা পয়েন্টের কথা বললাম, এই পয়েন্টগুলোর উপর বেস করে আপনি একটা সামারি লিখবেন এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের। এটা হচ্ছে আপনার ফার্স্ট চ্যাপ্টারের কাজ। সেকেন্ড চ্যাপ্টার আসবে আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি। তো ব্যাকগ্রাউন্ড স্টাডির ভিতরে কি কি থাকবে আমি একটু বলি। ব্যাকগ্রাউন্ড স্টাডি সাধারণত এই চ্যাপ্টারে আপনাকে কিছু হিস্টোরিক্যাল ডাটা দেখাতে হবে, যেমন কেন আপনি এই প্রজেক্ট করছেন, এক্সিস্টিং প্রজেক্টগুলো কেমন ছিল, প্রথমে কত সালে বা প্রথম কোন প্রজেক্ট আপনার এই ফিল্ডে করা হয়েছে, ওই সিস্টেমে কি প্রবলেম ছিল, বা নতুন কি সলিউশন নিয়ে আপনি কথা বলতে যাচ্ছেন। এছাড়াও ফিজিবিলিটি অ্যানালাইসিস, তারপরে হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস বলতে যেটা বোঝায় আর কি, যে আপনার এই প্রজেক্টে টেকনিক্যাল আর ফাইন্যান্সিয়াল কোন দিকটা বেশি ভালো, টেকনিক্যাল আর ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কোনটা আপনার প্রজেক্টকে বেশি হেল্প করছে সেইগুলো করা। তার মানে আমি যদি শর্ট করি তাহলে আপনি এখানে এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে কথা বলবেন, এক্সিস্টিং সিস্টেম নিয়ে কথা বলবেন, ওকে। তারপরে এক্সিস্টিং সিস্টেম অ্যান্ড ইয়োর সিস্টেম, এটার কম্প্যারিজন নিয়ে কথা বলবেন। তারপরে হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস, নিয়ে কথা বলবেন। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি গেল। ব্যাকগ্রাউন্ড স্টাডির পরে 3 নম্বর চ্যাপ্টারের যদি আমরা মনোনিবেশ করি, সেখানে আসে হচ্ছে সিস্টেম স্পেসিফিকেশন। সহজভাবে বলতে গেলে আপনার সফটওয়্যার বা হার্ডওয়্যারে কী কী স্পেসিফিকেশান থাকতে পারে সেটা লিখতে হবে। যেমন সফটওয়্যার স্পেসিফিকেশান হতে পারে ওএস, কোন ওএস আপনি ইউজ করতেছেন, কোন ফ্রেমওয়ার্ক আপনি ইউজ করতেছেন এবং কেন। তো এখানে আমরা যদি শর্ট করি তাহলে হচ্ছে ওএস কোনটা লাগবে এবং সেটা কেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন,
কেন, কোনো ফ্রেমওয়ার্ক যদি ইউজ করে থাকেন তার কারণ কি, এইগুলো নিয়ে আপনি কথা বলবেন। এরপরে আপনারা আরেকটা যেটা চ্যাপ্টার নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যানালাইসিস। টেকনোলজিক্যাল অ্যানালাইসিস, তো টেকনোলজিক্যাল অ্যানালাইসিসে আপনি যেটা নিয়ে কথা বলবেন সে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক বা যে কোনো টেকনোলজি, এটার দুইটা পয়েন্ট, এই কথাগুলোর আপনি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবেন, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আপনি এই পয়েন্টটা এবং এর উপরের পয়েন্টটা অলমোস্ট একই মনে হচ্ছে সিস্টেম স্পেসিফিকেশানের ভেতরে, সেখানে হচ্ছে আপনি কেন এটা ইউজ করতেছেন শুধু এটা, এখানে শুধু হয়তো দুই একটা ভালো কথা বলবেন, কিন্তু টেকনোলজিক্যাল অ্যানালাইসিসের ভেতরে আপনি ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক, টেকনোলজি যেটাই ইউজ করেন এটা আপনার সিস্টেমে, ফর ইয়োর সিস্টেম, আপনার সিস্টেমের জন্য অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কী কী আনবে সেগুলো নিয়ে আপনাকে কথা বলতে হবে। এটা এর পরবর্তীতে আমাদের যে লাইনগুলো আমরা লিখি, এর পরবর্তীতে আমরা যদি বলি সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট ডিসক্রিপশান আসবে। প্রজেক্ট ডেসক্রিপশানের ভেতরে আমরা কি কি বলতে পারি, আমরা যেগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রবলেম ডেফিনেশানে হচ্ছে আপনি যে প্রবলেম সমাধান মানে আপনার এই প্রজেক্ট দিয়ে করবেন সেটার ব্রিফ ডিসকাশন এখানে করতে হবে। আপনার সিস্টেম ঠিক কোন সমস্যার সমাধান করবে সেটাও আপনাকে এখানে বলতে হবে প্রবলেম ডেফিনেশানে। 2 নম্বরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট এলিসিটেশন। মূলত রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কেন করতে হবে এবং ইউজার থেকে প্রিসাইসলি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কেন করতে হবে এবং এটা কেন দরকার এই কথাটা বলতে হবে। তার মানে আপনারা আগে যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছেন একটা জায়গায়, সেই অ্যানালাইসিসটা কেন দরকার, এই হোয়াই নিডেড, এইটার বর্ণনা আপনাকে এই প্রজেক্ট ডেসক্রিপশানের ভেতরে রাখতে হবে। এর ভেতরে আপনাকে যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আছে, এই যে রিকোয়ারমেন্ট, এটার 2 রকম রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আছে, একটা হচ্ছে ফাংশনাল, আরেকটা হচ্ছে 1 নম্বর ফাংশনাল আর একটা হচ্ছে নন ফাংশনাল। ঠিক আছে, তো প্রজেক্টের রিকোয়ারমেন্টকে আমরা নর্মালি এই 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফাংশনাল, একটা হচ্ছে নন ফাংশনাল। তো ফাংশনাল পয়েন্ট আকারে আপনি এগুলো মানে উপস্থাপন করতে পারেন যে আপনার সাধারণত ফাংশনাল রিকোয়ারমেন্টে কী কী ফিচার নিয়ে সফটওয়্যারটা ডেলিভারি করা হবে সেটা নিয়ে কথাবার্তা বলা থাকে। মানে ফাংশনালে থাকে হচ্ছে শুধুমাত্র ফিচারগুলা, আর যদি নন ফাংশন হয় সেটা হচ্ছে এটা আমরা বলতে পারি হচ্ছে ইউজার এক্সপেকটেশন, তারপর হচ্ছে সিকিউরিটি, তারপর হচ্ছে ইন্টারফেস, এগুলো নিয়ে কথাবার্তা বলা থাকে। তো আমরা ফাংশনালের ভেতরে ফিচার নিয়ে কথা বলবো, নন ফাংশনালের ভেতরে ইউজার এক্সপেকটেশন, সিকিউরিটি, ইন্টারফেস, এগুলো নিয়ে কথা বলবো। এরপরে যেগুলো আসে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম। প্রজেক্ট ডেসক্রিপশানের ভেতরে আমরা কথা বলবো হচ্ছে ডায়াগ্রাম নিয়ে, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম। তো ডায়াগ্রামগুলো কি কি আছে আমি যদি একটা একটা করে বলি, আমাদের ফার্স্ট ডায়াগ্রাম আমরা পাবো হচ্ছে UML, দ্যাট মিন্স ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। সাধারণত একটা সফটওয়্যার কিভাবে কাজ করে, তার বিভিন্ন অংশ কিভাবে ডিজাইন করা, একটা আরেকটার সাথে সম্পর্ক কী, এইগুলো ভিজুয়ালাইজ করা একটা ফিগারের মাধ্যমে, সেটা হচ্ছে UML। তো এই UML এর ভেতরে আমরা অনেক কিছু নিয়ে কাজ করতে পারি। আমি যদি কয়েকটা নাম বলি সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম আমরা ইউজ করতে পারি, ওয়ার্কফ্লো। আপনি যত ডায়াগ্রাম আপনার রিপোর্টে ইউজ করবেন, প্রজেক্টে ইউজ করবেন, আপনার প্রজেক্ট তত স্ট্যান্ডার্ড হবে। এরপরে আমরা দিতে পারি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এরপরে আমরা ইউজ করতে পারি ডেটা ফ্লো ডায়াগ্রাম,
এরপরে আপনাদের সিস্টেমে অবশ্যই ডাটাবেস থাকবে, তো ডাটাবেসের জন্য আমরা ইউজ করতে পারি ইয়ার ডায়াগ্রাম বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এটা আমার চলে গেল একটা চ্যাপ্টার। এরপরে আমরা আসবো হচ্ছে ডেভেলপমেন্ট পার্টে। তো ডেভেলপমেন্ট পার্টের ভেতরে প্রথমটা থাকবে আপনাদের হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আমরা কথা বলবো ইমপ্লিমেন্টেশন নিয়ে। তো ইমপ্লিমেন্টেশনে কি হয়, এই চ্যাপ্টারে আপনার প্রজেক্টের কিছু স্ক্রিনশট দিতে পারেন, পাশাপাশি স্টেপ বাই স্টেপ সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ইন্টারফেসের বর্ণনা ছবিসহ দিতে পারেন, এবং ইউজার কিভাবে ইউজ করবে সেগুলো দিতে পারেন। তো আপনাদের এখানে থাকতে পারে হচ্ছে ইউজার ম্যানুয়াল, অনেক ছবি, স্ক্রিনশট, এবং এই প্রত্যেকটার ডেসক্রিপশন এটা থাকবে। ওকে, এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনের পরের ফেজটাই হচ্ছে টেস্টিং। আমরা টেস্টিংয়ে কী কী করব। তো টেস্টিংয়ের কথা আমি আগেই বলেছি, আপনারা মোটামুটি দুইটা টেস্টিং করতে পারেন, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বেটা। তো কাজ করার সময় আমরা টেস্টিং করি, তবে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল ফলো করে আপনাকে বিভিন্ন টেস্টিং করতে হবে যদি আপনি স্ট্যান্ডার্ড কাজ করতে চান। তো এই টেস্টিংয়ে আপনাকে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, আপনি আলফা বা বেটা যেটাই করেন, যে প্রত্যেকটা টেস্ট এবং এই টেস্টিংয়ে কতজন অংশগ্রহণ করেছিল, কতদিন ধরে আপনি টেস্ট করেছেন এবং কি আউটপুট এসেছে সেটা আপনাকে পয়েন্ট আকারে আপনার রিপোর্টে প্রেজেন্ট করতে হবে আর কি। এবং সব শেষ যদি আমি বলি, আমি অন্য পেজে যাচ্ছি না, আমি এখানেই বলছি, সব শেষ হচ্ছে কনক্লুশন হচ্ছে এই টোটাল প্রজেক্টের আপনার ফিনিশিং, উপসংহার। এখানে আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে মতামত দিবেন, পাশাপাশি আপনার প্রজেক্টের কোনো লিমিটেশন থাকলে সেটাও লিখতে পারেন, এবং ইভেন আপনি যদি চান যে লিমিটেশনটা আপনি আলাদা পয়েন্ট করে দিবেন সেটাও করতে পারেন, এবং আপনার এটা ব্যবহার করে কাদের ভালো হবে, কাদের জন্য কি উপকার হবে সেগুলো আপনারা লিখবেন। এবং সবশেষ যেটা আসলে পয়েন্ট আকারে না বললেও নয়, আবার লিখতে হয় আর কি, সেটা হচ্ছে রেফারেন্সটা হচ্ছে আপনি আপনার পুরো রিপোর্টের সব কিছু, যেমন আপনি যখন আলফা টেস্টিং করবেন, আলফা টেস্টিংটা কিন্তু আপনার নিজের মেথড না, এটা অন্য একজন কেউ করে গেছে। তো আপনি রেফারেন্সে আলফা টেস্টিং যারা প্রুভ করে গেছে তাদেরকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। আপনি যখন এক্সিস্টিং ওয়ার্ক সম্পর্কে লিখবেন, যে এক্সিস্টিং ধরেন আপনি একটা ই কমার্স সাইট তৈরি করতেছেন, তো অ্যামাজনকে আপনি রেফারেন্স হিসেবে রাখতে পারেন, যে আমি অ্যামাজনটাকে এক্সপ্লোর করে দেখেছিলাম, এটা আপনি রাখতে পারেন। এটা হচ্ছে আপনার ফিনিশিং টাচ আর কি, রেফারেন্স। তো রেফারেন্সও ব্যাপারটাও বলি, রেফারেন্স আপনি যত বেশি রেফারেন্স এখানে ইউজ করবেন, শুধু ইউজ করাটাই না, আপনি রেফারেন্স যত বেশি ঘাটাঘাটি করবেন আপনার প্রজেক্ট ডেভেলপমেন্টটা তত সুন্দর হবে, তত ভালো হবে। আশা করি থিসিস বা প্রজেক্টের এই সিরিজের প্রজেক্ট আপনারা কেন করবেন বা কিভাবে করবেন, কি করলে ভালো হয় প্রজেক্টে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।